প্রিয় দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। দর্শক, এনটিভির নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। ধানমন্ডির শফিউদ্দিন শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী দ্য কনসোনেন্সি অফ ফ্যান্টাসি। প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 23 ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় অনুষ্ঠিত হচ্ছে 24তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী 2025। প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 22 ডিসেম্বর পর্যন্ত। বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে বিজয় বইমেলা 2025। প্রতিদিন দুপুর 2:30 থেকে রাত 9টা এবং ছুটির দিন বেলা 11টা থেকে রাত 9টা এই সময়ে বইমেলা চলবে 22 ডিসেম্বর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 9টা 30 থাকছে শামস করিমের পরিচালনায় ধারাবাহিক নাটক 7 কিলো 1 গ্রাম। তোমরা আমাদের বাড়ি কিসের জন্য? ওই যে সিরিয়াস ভাই নাইনের কাছ থেকে টাকা পাই 500 টাকা, ওটা লইতে আইছি। আপনার পোলার যায় কোন আইসা নিজের টাকা নিজে নিয়ে যেতে যান। ভাইজানি আমগো পাঠাইছে, আর কে এখন টাকা নাই কে? তুই না কইছস ভাইজান রে পরে লইয়া যেতে। তোরা না ছোট লোক সারা জীবন ছোট লোকই থাকবি। আই সামনে আই, বেদবের মতো কথা কবি না ফাজিল। আম্মা দিয়ে তো 500 টাকা, মুখের উপরে ছুঁড়ে আমারও 500 টাকা। ওই আমার টাকা আমি আব্বারে মিষ্টি আনার জন্য দিয়ে দিছি, অগরে দাও। রাত 11টা 30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি জনপ্রিয় গীতিকার, সুরকার, সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক মিলন মাহমুদ। শুভ সকাল। শুভ সকাল, কেমন আছো তুমি? খুব ভালো আছি। আপনাকে দেখলে বরাবরই আমার খুব ভালো লাগে। এরকম একজন ড্যাশিং পার্সোনালিটির মানুষ সামনে বসে থাকলে কার মন খারাপ থাকবে? তোমারও আজকে আউটফিটটা কিন্তু অসাধারণ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। কেমন আছেন? সবকিছু মিলে সময়টা কেমন যাচ্ছে? ইনফ্যাক্ট সময়টা যে ভালো যাচ্ছে সেটা বলাটা ঠিকও হবে না, কারণ আমাদের সময় আসলে ভালো যাচ্ছে না। দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে যদি আমার সময়টা কেমন যাচ্ছে সেটা আমি এক কথায় যদি বলতে চাই তাহলে সময়টা খারাপ যাচ্ছে। বাট একটা আশা রেখে চলি, পজিটিভ সেন্স নিয়ে কাজ করি বলে হয়তো বা এখনো সাহস রাখছি যে না, ভালো সময় আমরা ক্রিয়েট করতে পারবো। অ্যাকর্ডিংলি উই আর ডুইং দ্যাট। সেটাই, এই যে একটা সময়, ভালো সময় আসবে এবং একটা অস্থিরতা আমরা কাটিয়ে উঠতে পারবো, সেটার জন্যই কিন্তু আসলে প্রতিনিয়ত কাজ করে যাওয়া। এবং কোনো একজন মানুষ যত বেশি সৃষ্টিশীল কাজের সাথে থাকে তত বেশি আমার কাছে মনে হয় ওই প্রত্যাশার জায়গাটা অনেক বেশি বিস্তৃত হয় যে হ্যাঁ, একটা সময় আমরা অনেক বেশি ভালো থাকবো, তাই না? তো সেখানেই আসলে কাজের প্রসঙ্গ চলেই আসে যে কাজ কেমন যাচ্ছে, কি নিয়ে কাজ করা হচ্ছে, নতুন কি কাজ এলো। আসলে আমাদের কাজের ধরন তো একই, অলমোস্ট একই। আমরা আগে ধরো 10 বছর আগের যে কাজগুলি করতাম সেটাও ওই গান বানানো কিংবা কোনো টিভিসির কাজ, কন্টেন্ট রেডি করা, কিংবা কারো গান কম্পোজ করে দেয়া, কারো জন্যে লেখা লিখে দেয়া, ওইগুলিই করছি। তবে আগের যে রেশিও ছিল সেই রেশিওর থেকে এখনকার রেশিওটা কমে গেছে। অবস্থা দৃষ্টে যেই রেশিও আমরা পাচ্ছি, ধরো সামগ্রিক একটা চাপ তো পড়েছেই, জনমনে একটা চাপ পড়েছে না? অবশ্যই। তো সেই চাপটা তো যারা নতুন করে সঙ্গীত করতে চাইছেন কিংবা যারা কোনো একটা কন্টেন্টের জন্য একটা গান, সে একটা থিম সং করতে চাইছেন, তারা ওখান থেকে ভাবছেন যে না, থিম সং এর আর দরকার কি, প্রমোশনটা ভিন্নভাবে চালাই, অল্টারনেট খুঁজে নেই। এরকম বেশ কিছু ঘটনা ঘটছে। সো ওই কারণেই হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের যে কাজটা থাকার কথা ছিল ইউজুয়ালি, সেখান থেকে আমাদের কাজগুলি কমে যাচ্ছে, রেশিওটা কমে যাচ্ছে। নতুন যারা গীতিকার বা রয়েছেন বা সুরকার রয়েছেন, যারা গান কম্পোজ করছেন, ইভেন সঙ্গীত পরিচালক, মানে নতুন
পরিসরে যারা কাজ করছেন তাদের কাজগুলো তো নিশ্চয়ই দেখা হয় বা শোনা হয়, কি মনে হয় তাদের কাজগুলো দেখে? They are doing good. They are doing pretty good. Most of them are doing good. আমার কাছে লেটেস্ট যে কাজগুলি আমি শুনলাম, যেমন কোক স্টুডিওতে যে কাজগুলি করেছে, ওখানে যারা যারা কাজ করছে, অর্ণব তো আমাদের অলমোস্ট সমসাময়িক সময় থেকেই শুরু করেছে। অর্ণবের পরে যে কম্পোজারগুলি ওখানে, যেমন প্রীতম কাজ করছে, তারপরে হচ্ছে ইমন চৌধুরী কাজ করছে। ইমন চৌধুরী তো খুবই ব্রিলিয়ান্ট কাজ করে, একদম ডেফিনেটলি। তারপরে প্রীতমের কাজগুলিও যথেষ্ট ব্রিলিয়ান্ট হয়। আর হাবিব লাস্টে যে কাজটা করলো, মহাজাদু কিন্তু মানে অনেকেই করেছে, হ্যাঁ, কিন্তু এই মহাজাদুর ইয়েটা নিয়ে, কম্পোজিশনটা নিয়ে হাবিব যেই আঙ্গিকে কম্পোজিশনটা করেছে এবং যেভাবে কোলাবোরেট করেছে একজন বিদেশি শিল্পীকে নিয়ে, সেটা আমার কাছে অসাধারণ লেগেছে। সিম্পলি জাস্ট ফ্যান্টাস্টিক। মিলন ভাই, এরকম কখনো দেখেছেন কিনা যে নতুন যারা কাজ করছে তারা আপনার সাথে কাজ করতে হয়তো কমফর্ট ফিল করছেন অথবা একটু ভয়ও পায় যে আসলে মিলন ভাইকে দেখে তো খুব রাশভারী মানুষ বলে মনে হয়, তো উনি আসলেই কতটুকু কোঅপারেটিভ হবে? এই ব্যাপারটা নতুনদের মধ্যে দেখেন কিনা আপনি যখন তাদের সাথে কাজ করতে যান? এটা আমি শুনেছিও। ইনফ্যাক্ট মানে সামহাউ পরিচয় হবার পরে এটা আমাকে বলেছেও যে আপনাকে প্রথম দিকে দেখলে ভয় পেতাম, আপনার সাথে কথা বলতে সাহস পেতাম না, কিন্তু এখন আলাপ হয়ে খুব ভালো লাগছে। হ্যাঁ, আলাপ হয়ে ধারণাটা ভেঙে গেল। তো এখন প্রকৃতি আমাকে রাশভারী করেছে, কিংবা লুকসের মধ্যে হয়তো ওই রাশভারী পার্সোনালিটিটা আছে দিয়েছে। তারপরে আমি চাচ্ছি প্রাঞ্জল হতে, এখন সেই প্রাঞ্জলটা ওরা বুঝতে পারছে না। এই ধরনের কিছু কমিউনিকেশন গ্যাপ থেকেই যায়। মিলন ভাই, আপনার প্লে লিস্টে কাদের গান থাকে বা কি ধরনের গান থাকে? কারণ আপনি তো আমি শুনেছি আপনার লালনের গান গেয়েছেন এবছরের শুরুর দিকে, আপনি লালনের গান গেয়েছেন, নানু সাইজির, তারপরে আপনি র্যাপ সংও করেছেন, আর আমরা তো ওইসব জিঙ্গেল বা মেলোডি এই গানগুলো শুনেছি, কিন্তু আপনার প্লে লিস্টে কি ধরনের গান থাকে? আমার প্লে লিস্টে হচ্ছে মেইনলি লেখা, মানে যেই গান আমি শুনবো সেই গানের মিনিংটা খুবই ভালো হতে হবে। ভালো বলতে আমাকে ভাবাতে হবে, আচ্ছা, মানে খুব সহজে যে বুঝে যাব সেরকম যেন না হয়। আর তোমার কম্পোজিশন যদি বিচার করি, তাহলে কম্পোজিশনটা যেন আমার হিয়ারিংয়ে কোনো ধরনের বিরক্তি না আনে। এটা আমি খুব পছন্দ করি, যে একদম হোক সেটা সিম্পল, কিন্তু সেটা যেন আমাকে খুব কমফোর্ট দেয়। মানে শুনবার পরে কোনো একটা মিউজিক তুমি প্লে করছো, শুনবার পরে একদম শুরু থেকেই তোমাকে যেন ধরে বসে, আর যদি স্কিপ করতে না ইচ্ছে হয় তোমার, ওই ধরনের কম্পোজিশন আমার কাছে ভালো লাগে। আর আমি গজল অনেক শুনি। আচ্ছা, তারপরে তোমার লিওনার্দ কোহেনের গান শুনি। আপনি যখন কোনো গানের মিউজিক কম্পোজ করেন, তখন সেখানে আসলে কোন ধরনের বাদ্যযন্ত্র বাজবে এটা কিভাবে ডিসাইড করেন? এটা তো আসলে যেই সুরটা হয়েছে, যেই গীতটা রচনা হয়েছে, সেই গীতের সাথে সমন্বয় করে সুরের সমন্বয় করতে হবে, যেটা আমার কম্পোজিশনে হয়, এবং সেই সুর অনুযায়ী কি ধরনের ইনস্ট্রুমেন্টেশন করলে পরে ভালো হয় সেই নির্ধারণ এটা আমি করি। এবং সেই নির্ধারণের ক্ষেত্রে আমার যে নির্বাচনটা থাকে সেটা হচ্ছে কোনো একটা গান তৈরি করবার ক্ষেত্রে যে মুখরা আমরা যেটা বলি, সেই মুখরাতে সরাসরি সকল ধরনের ইনস্ট্রুমেন্টেশন করে নেওয়াটা আমার পছন্দের না। আচ্ছা, মুখরাতে অপেক্ষাকৃত লাইটেস্ট মিউজিক ইউজ করতে হবে, একটু সফট, হ্যাঁ, লাইটেস্ট একদম, মানে কম ইনস্ট্রুমেন্টস। ওকে, হ্যাঁ, আর বডিতে গিয়ে পরে আমরা যে ইনস্ট্রুমেন্টেশন করতে চাচ্ছি সেই ইনস্ট্রুমেন্টেশন এন্ট্রি দিতে হবে। এবং সেটা তোমার যদি 3.5 মিনিটের গান হয় কিংবা 4 মিনিটের লেন্থ হয় গানটার, তো শুরু থেকে শেষ পর্যন্ত যে টানা ওটা বেজে যাবে সেটাও আমি পছন্দ করি না। আচ্ছা, এটার মধ্যে আবার একটা গ্যাপ থাকতে হবে। তার মানে হচ্ছে তোমার মস্তিষ্ক একটা না কিন্তু 15 সেকেন্ডস একটা আওয়াজ নিতে পারবে। আফটার 15 সেকেন্ডস ইউ নিড টু টেক রেস্ট। ওই রেস্টটা যেন আমি আমার মিউজিক্যালি দিতে পারি।
আমরা যতটুকু জানি বা আমাদের কাছে মনে হয় যে কোনো সৃষ্টিশীল মানুষরা অনেক বেশি সেনসিটিভ হয়, কারণ সেনসিটিভিটি বা ইমোশনাল ব্যাপারটা না থাকলে আসলে নতুন সৃষ্টি বা নতুন ক্রিয়েশন আনাটা বেশ ডিফিকাল্ট। তো সেক্ষেত্রে মিলন ভাই আপনার ক্ষেত্রে কি বলা যাবে, যে আপনি কি খুব বেশি সেনসিটিভ বা ইমোশনাল? হ্যাঁ, এই তোমার এই দুটো বিশেষণের মানে দুটোই মনে হয় আমার ক্ষেত্রে কাজ করে। তবে কোনো কিছু তৈরি করবার ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় প্রধানত, যে একজন শিল্পকর্মের সাথে জড়িত ওরকম একজন মানুষকে অবশ্যই পর্যবেক্ষণটা খুব মানে তীক্ষ্ণভাবে থাকতে হয়, অবজারভেশনটা খুবই তীক্ষ্ণভাবে থাকতে হয়। কারণ তুমি দেখো, তুমি একজন মানুষ, তুমি তোমার বাসা থেকে বেরিয়ে এই এনটিভিতে আসছো, তোমার আসবার পথে যেই আশেপাশের মানুষগুলি তুমি ফেস করছো, যেই ছোট ছোট টুকরো টুকরো ঘটনা তুমি ফেস করছো, তুমি যদি শিল্পী হও ওই টুকরো টুকরো ঘটনার ভিতর থেকে ওখান থেকে কোনো রসদ তুমি বের করে নিয়ে আসতে পারো, ইফ ইউর অবজারভেশন পাওয়ার ইজ সো ক্ষীণ। তো অবজারভেশন পাওয়ারটা যদি তোমার খুবই স্ট্রং থাকে, তাহলে অনেক যেটা সাধারণ চোখে দেখা যায় না কিংবা নোটিস করবার মতো কোনো বিষয় মনে হবে না, কিন্তু সেখান থেকে একজন শিল্পী ঠিকই রসদ বের করে আনবে। তো এইটা হচ্ছে খুব বেশি জরুরি, যে অবজারভেশন পাওয়ারটা খুব থাকতে হয়। একজন আর্টিস্ট হওয়ার জন্য আসলে ম্যান্ডেটরি এই ফ্যাক্টটা। মিলন ভাই কি হতে চেয়েছিলেন এবং কি হলাম, মানে আমার কাছে মনে হয় যে জীবনে আমরা যত বেশি সময় যাই এই ভাবনাটা খুব কাজ করতে থাকে। তো আপনার মধ্যে কি কাজ করে, এটা নিয়ে কি ভাবেন যে আসলে মিলন মাহমুদ আজকে কোথায় থাকতে চেয়েছিল এবং আজকে কোথায় আছে? আমি আসলে হতে চেয়েছিলাম শিল্পী, আমি হতে চেয়েছিলাম একজন লেখক। তো লেখকটা হয়তো বা পূর্ণাঙ্গভাবে ওইভাবে হওয়া হলো না। একজন সঙ্গীত কর্মী হিসেবে যে লেখাটা লিখতে হয় সেগুলি আমি করছি। অ্যাকর্ডিংলি আমাকে বলি বলা যায় যে সে লিখছেও বটে, সুর করছেও বটে, গাইছেও বটে। তবে আমার প্রাপ্তির যে আকাঙ্ক্ষাটা ছিল, সেই আকাঙ্ক্ষার জায়গায় আমি যেই উপাদানগুলি দেখি সেটার থেকে আমি খানিকটা বঞ্চিত। মানে আমার প্রত্যাশাটা পূরণ হয়নি অনেকটা। হ্যাঁ, আমার সঙ্গীতের যে রসদ, সেই রসদগুলি যেইভাবে সমাদৃত হবার কথা ছিল, কিংবা যেমন আমার একটা গান আছে, জীবনের প্রয়োজনে একটি জীবন পাশে দাঁড়াবে কি। আমি ভেবেছিলাম যে এই গানটা, এই স্বপ্ন যায় এবারে কিংবা চলো সবাই, এই গানগুলির মতো অনেক বেশি মানুষের কাছে ছড়িয়ে যাবে। কিন্তু দেখো, এই ধরনের একটা গান প্রমোটররা হোক কিংবা যে কোনো অডিও কোম্পানি হোক, প্রমোশনের জায়গায়ও ওনারা কেমন যেন অনীহা পোষণ করেন, একটা উদাসীনতা কাজ করে। যে এটা একটা সিরিয়াস মুডের গান, আচ্ছা ঠিক আছে, এটা আমরা একটু পরে দেখি, আপাতত ফাঙ্কি মুডে যেই গানগুলি আছে সেইগুলি নিয়ে আমরা প্রচার করি। এই যে একটা প্রবণতা আমাদের মানে জনমনে ছড়িয়ে যাচ্ছে, এইটা খুবই মানে ব্যাড প্র্যাকটিস মনে হয় আমার কাছে। তো ওই জায়গা থেকে আমার কিছুটা ক্ষোভ আছে, কিছুটা কমতি আছে, এই আর কি। মানে আমার কাছে মনে হয় যে আপনি যদি কোয়ালিটি কিছুটা হলেও কম্প্রোমাইজ করতেন, আপনি আরো অনেক বেশি কাজ করতে পারতেন, কিন্তু সেই জায়গাতে আপনি কখনোই কম্প্রোমাইজ করেননি। এটা এই যে আপোষ না করার ব্যাপারটা, কম্প্রোমাইজ বলতে আসলে ওই মুডটাই তো আমার নাই। না, তোমার ভিতরে তো একটা মাইন্ডসেট থাকতে হবে। আমার ভিতরে তো ওই মাইন্ডসেটটাই নেই যে আমি কম্প্রোমাইজ করে কাজ করব, কিংবা কোনো একটা জায়গায় আমি একটা সুবিধা নিয়ে কাজ করব, না অসৎভাবে কোনো একটা সুবিধা নিয়ে নিব, ওই মাইন্ডসেটটাই তো আমার নাই। যখন একটা জনপ্রিয়তা পেলেন বা সবার কাছে পরিচিত হয়ে গেল আপনার ফেসটা, আসলে ভক্ত তো ভক্তই হয়, কিন্তু তারপরেও যারা মেয়ে ভক্ত তাদের হয়তো অনেক রকম একটা অ্যাগ্রেসিভনেস কাজ করে, সেটা আসলে ম্যানেজ করেছেন কিভাবে সেই সময়টা? দেওয়া এখনো হতে পারে সেটা। মেয়েদের অ্যাগ্রেসিভনেস আমার কাছে ভালো লাগে, খুব স্বাভাবিকভাবে ভালো লাগে, পছন্দ করার ব্যাপারটা। হ্যাঁ, একজন পুরুষ হিসেবে নারীদের যে
সমর্পণের যে ভঙ্গি, সেই ভঙ্গিটা তো আমার কাছে ভীষণ মোহনীয় লাগবেই এবং ভীষণ শৈল্পিকও লাগবে। তবে সেই বিষয়টা যদি অশৈল্পিক মাত্রায় চলে যায়, সেটা আমি শৈল্পিক মাত্রায় প্রতিহত করার চেষ্টা করি। কি দারুণ করে কথা বলেন। অভিনয়টা কেন কন্টিনিউ করলেন না মিলন ভাই? হয়তো ওইরকম সংযোগটা হয়নি এখন। লাইক যেই সব গল্পে আমি মনে মনে ভাবি যে হ্যাঁ এই গল্পগুলোতে কিংবা এই ক্যারেক্টারগুলোতে আমি কাজ করতে পারবো। কারণ দেখো, শুরুতেই যে বিষয়টা আমাকে দেখতে হয় যে আমি একজন জাত অভিনয় শিল্পী না। জাত অভিনয় শিল্পী বলতে আমি বোঝাচ্ছি ইটস লাইক তাহসান একজন ভালো অভিনয় শিল্পী বলে আমরা দেখি, কিন্তু আমার কাছে তাহসান কিন্তু ওরকম ভালো অভিনয় শিল্পী না। কেননা কারণ তাহসান যেই মুডের ছেলে, ওর অলমোস্ট সব অভিনয়গুলি হচ্ছে ওই মুড কেন্দ্রিক। কিন্তু তাহসানকে কিন্তু একজন কৃষক বানানো হয়নি, একজন রিক্সাওয়ালা বানানো হয়নি, একজন দিনমজুর বানানো হয়নি। ও সুতরাং ও যেই মুডে আছে সেই মুড ভেঙে ও যখন করতে পারবে, একজন কৃষক হতে পারবে, দিনমজুর হতে পারবে, তাহলে সে মানে জাত অভিনয় শিল্পী হয়ে উঠবে, জাত অভিনয় শিল্পী হয়ে উঠল। তো আমিও যেহেতু ওরকম না, সো আমি ওয়েট করছি যে আমার মুডের সাথে যায় এরকম একটা ক্যারেক্টার আমি পেলে আমি মার্চ করব। তো সেটা এখনো পাইনি আমি। সবকিছু মিলিয়ে আসলে জীবনটা আসলে জীবনের গতিতে এগিয়ে যাচ্ছে, কিন্তু তারপরও আমাদের একটা ড্রিম থাকে যে মরে যাবার আগে কিছু কাজ আমরা করে যেতে চাই। সেই তালিকাটা কেমন আপনার ক্ষেত্রে? সেরকম কোনো তালিকা নাই আমার। কারণ আমি যে কাজগুলি করছি এই কাজগুলি আমি করে যাব। কারণ আমি মনে করি আমি যে কাজগুলি করি সেই কাজগুলি আমার সোলকে হ্যাপি করে। আমি কখনো কোনো ক্লায়েন্টসের রিকোয়েস্টে আমি কোনো কাজ ওইভাবে করিনি যেটা করে আমাকে ব্যথিত করবে যে আমি কেন এই কাজটা করলাম, কিংবা আমাকে লজ্জিত করবে আমি কেন এই কাজটা করলাম। কারণ আমার সাথে সবসময়, আমার কাছে সবসময় কোনো ক্লায়েন্ট কোনো কাজ করতে বললে, কোনো রিকোয়েস্ট করলে আমি আগে নিজের সাথে বোঝাপড়াটা করি। বাহ, মানে নিজের প্রয়োজন বা নিজের ইচ্ছেটাকে আসলে বুঝবার চেষ্টা করেন, তারপর সেই অনুযায়ী আমার সোলকে, আমার সোল কি ইন্ডিকেট করে যে এটা কি আমাকে বলে যে ইয়েস ইউ ক্যান ডু, অথবা আমার সোল যদি বলে যে নো ইউ শুডন্ট ডু, দেন আমি ওটাই শুনি। একটা ছোট প্রশ্ন করতে চাইবো, একেবারে শেষের দিকে চলে এসেছে। একজন মানুষ মিলন মাহমুদের কাছে জীবন কি আর গান কি? যদি গানের কথা বলি তাহলে জীবনটাই হচ্ছে গান, গানই হচ্ছে জীবন আমার কাছে মনে হয়। সঙ্গীত পুরোটাই হচ্ছে জীবনকে ঘিরে, জীবনকে কেন্দ্র করে, আর জীবন সে পুরোটাই হচ্ছে সঙ্গীতকে ঘিরে। থাকুন, এভাবেই থাকুন, গানকে ঘিরে জীবনটা যেন আরো অনেক বেশি সুন্দর হয়, সহজ হয়, প্রাণবন্ত হয়, সেই প্রত্যাশা করছে মিলন ভাই। সবসময় আপনি আসলে আমাদের ভালো লাগে, আজকেও তার ব্যতিক্রম নয়। খুব ভালো থাকুন, আর আজকে আমাদের আয়োজনে আসবার জন্য অনেক ধন্যবাদ। সবশেষে আপনার কণ্ঠে আরও একটি গান শুনবো। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত যারা যারা আছেন তাদের সবাইকে অনেক অভিনন্দন, অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntvnimontrone@ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।